বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে প্রতিনিয়ত যেমন অনলাইন ক্লাস হয়ে থাকে, আজকেও আপনাদের সাথে সেই অনলাইন ক্লাস হবে আমার সাথে। আমি মোহাম্মদ সোহেল স্যার, হিসাব বিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ। এই করোনা কথা আবারও বলতে হয়, পুরো পৃথিবী এখন আবারও দ্বিতীয় স্টেপ শুরু হচ্ছে করোনার। ইউরোপের অনেক দেশে এটাকে আবারও সেই মহামারী আকার ধারণ করতেছে। সামনে আমাদের জন্য এটা একটা খুবই নেগেটিভ একটা দিক, যে এর প্রভাব যদি আমাদের দেশে আবার পড়ে। এখনও আছে আমাদের দেশে করোনা, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহমত যে ওইসব দেশের মতো না। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় প্রার্থনা করে বলবো যে আল্লাহ তাআলা আমাদের যেন এর থেকে সবসময় দূরে রাখে। আমরা যখন বাসার বাইরে বের হব তখন আমরা অবশ্যই মাস্ক পরব, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব এবং সামাজিক দূরত্ব, যেটা আমরা 3 ফিট দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। এবং আপনাদের আবারও বলতেছি যে আপনারা যখনই বাসা থেকে বের হবেন এইগুলো অবশ্যই মানবেন। বিশেষ প্রয়োজন না ছাড়া অবশ্যই বাসা থেকে বের হবেন না। আমরা সর্বোচ্চ এই চেষ্টাগুলো করব এবং আমরা মাদক থেকে দূরে থাকব। যেখানে এই ধরনের বন্ধুবান্ধব বা মানুষ থাকবে আমরা তাদের কাছ থেকে তাদেরকে অ্যাভয়েড করব। আমাদের যাদের বেতন বকেয়া আছে আমরা সেই বেতনগুলো দেওয়ার চেষ্টা করব। বেতনগুলো দিয়ে দিব, কলেজের বেতন আমরা সবাই পরিশোধ করব। আমি আপনাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বৈষম্য দ্বিতীয় অধ্যায় আজকে আবার শুরু করতেছি। এটা আজকে 3 নম্বর লেকচার। আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা আমরা সলভ করব। আপনাদের যার যেখানে সমস্যা হয় সেইগুলো নিয়ে আমার সাথে আলোচনা করবেন ইনবক্সের মাধ্যমে, এবং আপনাদের রোল নাম্বারগুলো দিয়ে দিবেন। আসলে আমি আপনাদের এই রেকর্ড করার ক্লাস এই কারণে নিচ্ছি, কারণ অনেকে অনেক ধরনের সমস্যা আছে, যাদের নেট অনেক দুর্বল, তারা দেখা যাচ্ছে জুম বা ফেসবুক লাইভে ক্লাসগুলো ওইভাবে করতে পারে না। কিন্তু রেকর্ড ক্লাসে একটা সুবিধা আপনাদের সবসময় আছে, আপনি লেকচারটা বারবার দেখতে পারবেন এবং যে সমস্যাগুলো হবে আপনি কোশ্চেন করলে আমি আনসার দিয়ে দিব। অবশ্যই আপনি যখনই কোশ্চেন করবেন, 1 দিন পর 2 দিন পর বা 3 দিন পর 1 সপ্তাহ পর, ইনশাআল্লাহ আমি আপনাদের অ্যান্সারগুলো দিব। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে জায়গাটা বুঝবেন না সেই জায়গাগুলোতে আমাকে কোশ্চেন করবেন। ওকে, আমি শুরু করতেছি এখানে একটা অঙ্ক নিয়ে। এই অঙ্কের ভিতরে আপনাদের যার যেখানে সমস্যা আছে সেটা নিয়ে আমাকে কোশ্চেন করবেন। মিস্টার ওয়াহিদ নগদ 20,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা এবং 15,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে মিস্টার ওয়াহিদের ব্যবসাটা শুরু করতেছে, তার আমরা কাজগুলো করব। প্রথমে সে নগদ 20,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা এবং 15,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। জানুয়ারি মাসের 1 তারিখ এক্স এর কাছ থেকে পণ্য ক্রয় 10,000 টাকা এবং পরিবহন ব্যয় প্রদান করা হয় 700 টাকা। 6 তারিখ আমিরকে প্রদান করা হলো 5,000 টাকা। 11 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 2,000 টাকা। 17 তারিখ এক্স কে পণ্য ফেরত দেওয়া হলো 1,000 টাকা। যন্ত্রপাতির অপচয় ধার্য হলো 300 টাকা। 27 তারিখ রহিমের নিকট হতে চেকে পণ্য ক্রয় করা হলো 3,000 টাকা। 28 তারিখ বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। এরপর আমাদের করণীয় ভিতরে এখানে আছে মাসের শেষে যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো। 1 নাম্বার এখানে আমরা ক নাম্বারে দেওয়া আছে, এটা হলো 2 মার্কস। এইখানে আমরা 2 মার্কস, এটা 4 মার্কস, পরেরটাও 4 মার্কস। তাহলে এরপর আছে নিট ক্রয় এর পরিমাণ নির্ণয় করো। এরপর আছে জাবেদা দাও। তাহলে আমাদের 2 4 4। এখন আমরা ক নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। মাসের শেষে যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো। তো যন্ত্রপাতির আমার মূল্য এখানে আছে, আমরা দেখি এখানে যন্ত্রপাতি আছে কিনা। এখানে 30,000 টাকার একটা যন্ত্রপাতি আছে,
এছাড়া 1 তারিখে কোনো যন্ত্রপাতি নাই, 6 তারিখে কোনো যন্ত্রপাতি নাই, 11 তারিখে মালিক অভিযোগ এখানেও নাই, 17 তারিখে কোনো নাই, 25 তারিখে বলছে যন্ত্রপাতি অপচয় ধার্য করা হলো 300 টাকা। এরপরে রহিমের নিকট হতে চেকে পণ্য ক্রয় করা হলো 3000 টাকা, এখানেও কোনো যন্ত্রপাতির কথা উল্লেখ করা নেই। বিনামূল্যে পণ্য বিতরণ 1000 টাকা, এখানেও কিছু বলা নেই। তার মানে যন্ত্রপাতি রিলেটেড আমি শুধু পেলাম এখানে আর এখানে। তাহলে আমরা ক নাম্বার দিয়ে এখানে অ্যানসারটা লিখব। আমাদের বলছে যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো। তাহলে আমি এখানে লিখি যন্ত্রপাতির মূল্য নির্ণয়। আমরা একটা বক্স রাখবো এখানে, এই বক্সের মধ্যে আমরা করার চেষ্টা করব। বিবরণ টাকা। এখন আমরা দেখি এখানে যন্ত্রপাতি কত দেওয়া আছে, 30,000 টাকা। তাহলে এখানে আমি লিখি যন্ত্রপাতি 30,000 টাকা বাদ অবচয়, এখানে অবচয় দেওয়া আছে আমার 300 টাকা। তাহলে অবচয় 300 টাকা এখান থেকে বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে আমার বের হয় 29,700 টাকা। তাহলে আমার লিখতে হবে মাসের শেষে যন্ত্রপাতির মূল্য। তাহলে এখানে আমি লিখে দিই মাসের শেষে যন্ত্রপাতির মূল্য। আবার আমি আপনাদের সাথে আলোচনা করি। তাহলে 1 নম্বর কোশ্চেনটা এখানে মাসের শেষে যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো। তাহলে আমরা এটা বের করে ফেললাম। যন্ত্রপাতির মূল্য, যন্ত্রপাতির দাম ছিল 30,000 টাকা, তার থেকে অবচয়টা আমার অবচয় প্রতি বছর প্রতি মাসে, এখানে যেহেতু মাসের অঙ্ক 1 মাসের অঙ্ক, তাহলে 1 মাস শেষে তাদের যে অবচয় হয়েছে সেটা বাদ দেওয়ার পরে এই মাসে যন্ত্রপাতির মূল্য ছিল 29,700 টাকা। এটার জন্য আমরা 2 মার্কস পাবো। আমরা সিজেশন পদ্ধতিতে এটা আমরা শেষ করে ফেললাম। এরপর আমরা খ নম্বর কোশ্চেনে যাব। এখন নিট ক্রয় পরিমাণ নির্ণয় করো, আমরা সেটা এখন করতে যাব। আমরা বোর্ডে দেখি এখানে। আর এই ক নম্বর নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা করবেন, সেটা আমি আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিব ইনবক্সের মাধ্যমে। যার যেখানে যে কোশ্চেনগুলো আছে না বুঝতে পারেন সেখানে আপনারা অবশ্যই কোশ্চেনগুলো করবেন। তাহলে আমি খ নম্বরে চলে যাচ্ছি। নিট ক্রয় পরিমাণ নির্ণয় করা, মানে কি পরিমাণ নিট ক্রয় হয়েছে সেটা আমার দেখাতে হবে। তাহলে আমরা নিট ক্রয় পরিমাণ দেখাচ্ছি। আমরা এখানে চলে যাচ্ছি, এটা কমপ্লিট, ক নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে দেখি আমরা এখানে নিট ক্রয় পরিমাণ খ নাম্বার নিট ক্রয় পরিমাণ, নিট ক্রয় পরিমাণ নির্ণয়, নিট ক্রয় পরিমাণ নির্ণয় করো। এখন আমরা এখানে একটা বক্স করব। বক্স করে সেই আগের মতো এখানে লিখব বিবরণ, এখানে লিখব আমরা টাকা। আমার শুরুতেই লেখা আছে নগদ 20,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা আর 15,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করে। তাহলে 15,000 টাকা আমার প্রথমেই আছে ক্রয় প্রারম্ভিক। এখানে আমরা ক্রয় ব্র্যাকেটে যদি লিখে দিই তাহলে আমাদের সুবিধা হবে। প্রারম্ভিক মানে শুরুর ক্রয়টা, তাহলে আমার শুরুতে ক্রয় দেওয়া আছে 15,000 টাকা, তাহলে আমরা এখানে 15,000 টাকা লিখে দিলাম। এরপরে আমরা জানুয়ারি মাসের 1 তারিখ
x এর নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা, তাহলে যোগ হবে এখানে যোগ x এর নিকট হতে ক্রয়, x এর নিকট থেকে ক্রয় 10,000 টাকা, তাহলে এই 10,000 টাকা আমরা এখানে যোগ করে দিব। তাহলে এখানে হলো 25,000, 10 আর হলো 15, তাহলে হলো 25,000 টাকা, আমাদের 25,000 টাকা। এরপরে বলা আছে 6 তারিখ আমিরকে প্রদান করা হলো 5,000 টাকা, তাহলে এটা হলো ক্রয় না, ক্রয়ের সাথে কোনো জড়িত নাই। 11 তারিখ মালিক কর্তৃক উত্তোলন, মালিক কর্তৃক উত্তোলন এটা যাবে জানি আমরা, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার মানে এটাও ক্রয়ের সাথে রিলেটেড না। এরপরে আছে 17 তারিখ x কে পণ্য ফেরত দেওয়া হলো 1,000 টাকা, তাহলে এখান থেকে আমার বিয়োগ হবে পণ্য ফেরত 1,000, তাহলে আমরা 1,000 এখান থেকে বিয়োগ করে ফেলি, তাহলে এখানে আমার পণ্য হলো 24,000 টাকা। এরপরে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে দেখে যাব, তাহলে আমাদের কোনো কিছু বাদ পড়বে না, আমরা সুন্দর মতো পারবো এগুলো, কোনো জায়গায় কিছু বাকি থাকবে না। এরপরে আছে আমার 25 তারিখ যন্ত্রপাতি অপচয় ধার্য করা হলো, তাহলে যন্ত্রপাতির সাথে ক্রয়ের কোনো রিলেটেড না, এটা আমার কোনো কিছু জড়িত না যন্ত্রপাতির সাথে, তাহলে এটা এখানে আসবে না। এরপরে আমরা 27 তারিখে রোহিণীর নিকট হতে চেকে পণ্য ক্রয়, তাহলে আমরা চেকে পণ্য ক্রয় করেছি, তাহলে এখানে আমার আসবে, আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এখানে যোগ পণ্য ক্রয় কত হাজার টাকা আমরা একটু দেখে নিই। চেকে পণ্য ক্রয় হলো 3,000 টাকা, তাহলে এখানে আমার 3,000 টাকা চলে আসবে, তাহলে 24,000 আর 3,000, তাহলে এখানে আসবে 27,000। এরপরে আমরা দেখি আর কোথায় আছে, বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা, তাহলে 27,000 থেকে আমি যদি বিয়োগ করি বিনামূল্যে পণ্য বিতরণ, আমাদের বিনামূল্যে পণ্য বিতরণের সূত্র আমরা বিজ্ঞাপন হিসেবে যে পণ্য দিচ্ছি, তাহলে সেটা সূত্র হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এখানে আমরা লিখে দিই বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ 3,000 টাকা, তাহলে এটা বিয়োগ হবে বিনামূল্যে 1,000 টাকা, তাহলে এটা বিয়োগ হবে 1,000 টাকা বিয়োগ হবে, তাহলে এখানে আসবে 26,000 টাকা। এবার আমরা তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দেওয়ার পরে আমার নিট ক্রয় চলে আসলো, তাহলে এখানে আমরা লিখব নিট ক্রয়, আমাদের কমপ্লিট হয়ে গেল নিট ক্রয়। আমাকে কোশ্চেনে বলছিল নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা নিট ক্রয়ের পরিমাণ বের করে ফেললাম। আবার আমি একটু আপনাদের এটা এক্সপ্লেন করতেছি, ব্যাখ্যা করব এখন, যে আমাকে বলছিল নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমি প্রথমে দেখলাম এখানে শুরুতেই মিস্টার ওয়াই নগদ 20,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা এবং 15,000 টাকার পণ্যদ্রব্য 15,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করে, তাহলে এটা আমার পণ্য, এটা আমরা লিখলাম ক্রয় 15,000 টাকা। প্রারম্ভিক লিখে দিলাম, যেহেতু শুরুতে ছিল এই জন্য প্রারম্ভিকটা লিখে দিলাম। এরপরে জানুয়ারি মাসের 1 তারিখে এক্স এর নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা, আমরা এই 10,000 টাকা নিয়ে আসলাম, তাহলে 15,000 আর নতুন করে ক্রয় করেছি 10,000, তাহলে হয় কত 25,000। এরপরে এখানে পরিবহন ব্যয় আমরা জানি যে কোনো পণ্যের ক্ষেত্রে খরচ তার সাথে যোগ করে দেখানো যাবে না, সেটাকে আমার আলাদা দেখাতে হবে। সম্পদের ক্ষেত্রে তার খরচ সম্পদের সাথে যোগ করে দিতে হয়, এই জন্য পরিবহন খরচটা এখানে আসবে না। এরপরে আমাদের এখানে দেওয়া আছে আমিরকে প্রদান করা হলো 5,000 টাকা, তাহলে আমিরকে প্রদান করা হলো, এটা আমার ক্রয়ের সাথে জড়িত না। এরপরে 11 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 2,000 টাকা, এটাও আমার ক্রয়ের সাথে জড়িত না। এরপরে আমার দেওয়া আছে এক্স কে পণ্য ফেরত দেওয়া হলো 1,000 টাকা, এটা আমার ক্রয়ের সাথে জড়িত, ক্রয়কৃত পণ্য আমরা কি করেছি ফেরত দিয়েছি, এর জন্য আমার 25,000 থেকে 1,000 বিয়োগ হয়ে গেছে, আমার আছে 24,000 টাকা।
এরপরে দেওয়া আছে 25 তারিখ যন্ত্রপাতির অবচয় ধার্য হলো 300 টাকা। তাহলে যন্ত্রপাতির যে অবচয় ধার্য করা হয়েছে এটা আমার ক্রয়ের সাথে জড়িত না, তাহলে এখানে আসবে না। এরপরে আমার 27 তারিখ রহিমের নিকট হতে চেকে পণ্য ক্রয় করা হলো 3000 টাকা। রহিমের কাছ থেকে আমি পণ্যটা ক্রয় করেছি, তাহলে এটা তো অবশ্যই আমার ক্রয়ের সাথে জড়িত, যেহেতু আমি ক্রয় করেছি, তাহলে সেখানে আমার যোগ হবে 3000 টাকা, তাহলে টোটাল হলো 27000 টাকা। এরপরে আমার বিনামূল্যে 28 তারিখ বিনামূল্যে পণ্য বিতরণ 1000 টাকা। আমরা তাহলে বিনামূল্যে পণ্য বিতরণটা বিয়োগ করলাম, কারণ আমরা এই যে পণ্য বিনামূল্যে বিতরণ করেছি, তাহলে এটা ক্রয়কৃত পণ্য থেকে ওই পণ্যটা চলে গেছে, এই জন্য আমার এখানে বিয়োগ হলো। তাহলে টোটাল আমার নিট ক্রয় 26000 টাকা। আমার কোশ্চেনও বলছিল নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে এখানে আমাদের 4 মার্কস। এরপর আমাকে বলছে জাবেদা দেখাও, 3 নম্বর কোশ্চেন গ আমাকে বলছে জাবেদা দেখো। তাহলে আমরা এখন জাবেদাটা চলে যাব, জাবেদাটা আমাকে দেখাতে বলছে, আমরা এটা মুছে দেই, আমরা জাবেদাতে চলে যাই। আমরা আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা বাকিতে চলে যাব। ওকে, এটা মুছে ফেলতেছি আমরা, বলতে জায়গা দরকার, তাই আমরা মুছে ফেললাম। আমরা জাবেদার ঘর করতেছি, আমরা জানি 5টা কলম করতে হয়। ওকে, তাহলে আমরা 5টা কলম করে ফেললাম। এখানে অহিত, হ্যাঁ, তাহলে আমরা নামটা লিখে দিই মিস্টার অহিত এর জাবেদা। প্রথম কলামে হবে তারিখ, বিবরণ, এটা হলো খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার আমরা দেখি প্রথমেই আমার যে জার্নালটা ছিল এটা অবশ্যই জানুয়ারি মাসে হবে, 2019 সাল জানুয়ারি মাসের 1 তারিখ। নগদ 20,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা, 15,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে আমরা জানি যে প্রতিষ্ঠানের সম্পদ ইনক্রিজ হলে, বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে এখানে আমার নগদ একটা সম্পদ বৃদ্ধি পেল ডেবিট, যন্ত্রপাতি একটা সম্পদ আমার বৃদ্ধি পেল ডেবিট, পণ্য দ্রব্য 15,000 টাকার পণ্য দ্রব্য মানে ক্রয়কৃত পণ্য খরচ বৃদ্ধি পেয়েছে, যেটা ক্রয় হিসাব ডেবিট, আর বাকিটা সব মিলে হবে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা 1 তারিখে দিয়ে করি, আমরা নগদান হিসাব ডেবিট কত টাকা, 20,000 টাকা, ডেবিট লিখে লিখলাম। এরপরে যন্ত্রপাতি হিসাব, এখানে যন্ত্রপাতি লেখা আছে 30,000 টাকা, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, 30,000 টাকা। এরপরে ক্রয় করা হলো 15,000 টাকা, তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট, 15,000 টাকা, তাহলে টোটাল হয় 20 আর 30 50, আর ক্রয় হিসাব 15, তাহলে হলো 65,000। তাহলে আমার মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট 20 আর 30 50, আর হলো 15 65। তাহলে আমরা মূলধন হিসাব ক্রেডিট লিখব
65 আমরা এখানে লিখে নিব যেহেতু নগদ টাকা যন্ত্রপাতি নগদ যন্ত্রপাতি এবং পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদান মানে নগদ টাকা, যন্ত্রপাতি এবং ক্রয়কৃত পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা নগদান হিসাব ডেবিট করলাম, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আমার টোটাল 65,000 টাকা। এরপরে আমার আবার 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখে চলে আসবে। এখানে লেখা আছে এক্স এর কাছ থেকে পণ্য ক্রয় 10,000 টাকা এবং এর পরিবহন ব্যয় প্রদান 700 টাকা। তাহলে আমরা এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি পেয়েছে এখানে, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা। এরপরে আমার বলা আছে পরিবহন খরচ, অবশ্যই এটা বাকিতে দেওয়া যাবে না। তাহলে পরিবহন খরচ আমার ক্রয়কৃত পণ্যের সাথে যোগ করা যাবে না, এটাকে আলাদা দেখাতে হবে। তাহলে আমরা এখানে পরিবহন হিসাব ডেবিট লিখব, পরিবহন ডেবিট হিসাব। ক্রয় পরিবহন লেখা যায় বা পরিবহন একই কথা, যেহেতু পণ্য ক্রয় করতে আমার এই ব্যয়টা করতে হয়েছে, এই জন্য আমরা ক্রয় পরিবহন লিখতে পারবো বা পরিবহন লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে আসবে 700 টাকা। এরপরে যে ক্রয় করলাম আমরা ধারে, যেটা মিস্টার এক্স এর কাছ থেকে, যেহেতু নগদ বলা নাই, নাম উল্লেখ করা আছে, তাহলে এটা আমরা ধারে ধরে নিব। তাহলে আমরা ক্রয় করলাম, এটাকে কি করব, যে ধারে ক্রয় করলে পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব কি দিই, এখানে হবে পাওনাদার, মিস্টার এক্স আমাদের কাছে পাবে, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, এরপরে যে পরিবহন ব্যয় আমরা করেছি 700 টাকা, আমার এখানে বলা আছে 700 টাকা পরিবহন ব্যয়, মানে পরিবহনের জন্য আমি 700 টাকা দিয়ে দিছি। তাহলে এখানে পরিবহনের জন্য নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব, নগদান হিসাব ক্রেডিট 700 টাকা। তাহলে আমার ডেবিট দিকে আছে 10,000 আর 700, 10,700, ক্রেডিট দিকে আছে পাওনাদার 10,000 আর নগদান হিসাব ক্রেডিট 700। তাহলে আমার ডেবিট ক্রেডিট মিলে গিয়েছে। তাহলে এখানে আমি লিখব যে এক্স এর কাছ থেকে, এক্স এর নিকট, কারণগুলো আমরা লিখে দিব, এক্স এর নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করা হলো। আমি আবার বলি, এক্স এর নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা এবং এর পরিবহন ব্যয় প্রদান 700 টাকা। তাহলে আমরা জানি, যেহেতু আমরা ধারে পণ্য ক্রয় করেছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমি এখানে ক্রয় হিসাবকে ডেবিট, পাওনাদার হিসাবকে ক্রেডিট করলাম। আর পরিবহন ব্যয়, যেটা আমার নগদ দিতে হয়েছে, পরিবহন ব্যয় আমাদের খরচ, আন্তঃপরিবহন বা পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 700। তাহলে আমাদের এটা টোটাল মিলে গেল। এই আমাদের 1 নম্বর জানলাম। এবার আমরা পরেরটা চলে যাব, এটা মুছে ফেলতেছি আমি। এখান থেকে আমরা চলে যাচ্ছি পরের জার্নালে।
ওকে, এরপরে 6 তারিখ আমিরকে প্রদান করা হলো 5000 টাকা। তাহলে এখানে আমরা 6 তারিখ লিখি আমিরকে প্রদান। আমিরকে প্রদান কেন করেছি আমরা? আমির আমাদের কাছে পেত পাওনাদার, তার জন্য আমরা তাকে প্রদান করেছি। তাহলে আমিরকে প্রদান করলে পাওনাদার নামের দায় এখানে আমার হ্রাস পাবে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট হবে, আর নগদ নামের সম্পদ আমার হ্রাস পাবে। দায়ও হ্রাস পাবে, সম্পদও হ্রাস পাবে। তো দায় হ্রাস পেলে হয় ডেবিট, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ডেবিট 5000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু কিছু বলা নাই তার মানে নগদ দিয়েছি আমরা, নগদান হিসাব ক্রেডিট 5000 টাকা। তাহলে এখানে আমরা কারণ দিব, কারণ লিখবো আমিরকে প্রদান করা হলো। তাহলে আমি লিখব আমির কে নগদে প্রদান করা হলো। এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। আমি আবার একটু ব্যাখ্যা দিয়ে দিই। যেহেতু আমির আমাদের পাওনাদার ছিল, আমিরকে আমরা প্রদান করলাম, যার বিনিময়ে আমার সম্পদ এখান থেকে হ্রাস পেয়েছে, আর পাওনাদারের নামে দায় আমার হ্রাস পেয়েছে। পাওনাদার নামে দায় হ্রাস পেয়েছে দেখে পাওনাদার হিসাব ডেবিট, আর নগদ নামে সম্পদ হ্রাস পেয়েছে দেখে নগদ হিসাব ক্রেডিট। এরপর আমরা চলে যাই 11 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 2000 টাকা। মালিক 2000 টাকা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেছে। তা আমরা জানি প্রতিষ্ঠান থেকে যদি কিছু উত্তোলন করা হয়, একটা নগদ টাকা আর একটা হলো পণ্য, যেহেতু এখানে কিছু বলা নাই, পণ্য বলা নাই, তার মানে ধরে নিতে হবে যে মালিক নগদ টাকা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেছে। তো প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করলে এখানে মালিক যখন প্রতিষ্ঠানে কিছু দেয়, মালিক এবং প্রতিষ্ঠান দুইটা পৃথক আলাদা। মালিক যখন প্রতিষ্ঠানকে কিছু দেয় তাহলে প্রতিষ্ঠানের মালিকের কাছে দায়বদ্ধ হয়ে যায়। আবার মালিক যখন প্রতিষ্ঠান থেকে কিছু নেয় তখন সেই দায় হ্রাস পায়, যেটা মালিকানা সত্ত্বকে বলা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে মালিক এখানে উত্তোলন করলো, তাহলে এখানে আমরা লিখবো 11 তারিখ 11 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু উত্তোলনটা হ্রাস পেয়েছে, উত্তোলনটা বৃদ্ধি পেয়েছে, উত্তোলন হিসাব ডেবিট কত হাজার টাকা? 2000 টাকা। আর নগদান হিসাব ক্রেডিট, কারণ প্রতিষ্ঠান থেকে নগদ নামের সম্পদ হ্রাস পেয়েছে, প্রতিষ্ঠান থেকে নগদ নামের সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে এখানে আমরা লিখব কারণ নগদে উত্তোলন করা হলো। এরপরে আছে 17 তারিখ এক্স কে পণ্য ফেরত দেওয়া হলো। তার মানে এক্স এর কাছ থেকে আমরা ক্রয় করেছিলাম, এই যে এখানে 1 তারিখ এক্স এর কাছ থেকে পণ্য ক্রয় করা হলো 10000 টাকা। এই এক্স কে আমরা কি করেছিলাম? পণ্য ফেরত দিয়ে দিয়েছি। এখন তো এক্স এর কাছ থেকে যখন ক্রয় করেছি তখন আমরা লিখেছিলাম ক্রয় হিসাব ডেবিট, ক্রয় নামে খরচ বৃদ্ধি পেয়েছিল, আর পাওনাদার হিসাব ক্রেডিট। এখন এক্স কে যদি আমি এই পণ্যটা ফেরত দিয়ে দিই তাহলে কি হবে? আমার পাওনাদারটা হ্রাস পাবে, হ্যাঁ, আমার দায় হ্রাস পাবে, আর সেই দায় কি? পাওনাদার। তাহলে পাওনাদার এখন কি হবে? ডেবিট হয়ে যাবে। আগে পাওনাদার ছিল ক্রেডিট, দায় বৃদ্ধি পেয়েছিল, এখন যেহেতু তার পণ্য তাকে আমি ফেরত দিয়ে দিচ্ছি তাহলে এখন দায়টা হ্রাস পাবে, তাই পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় নামের যে খরচ বৃদ্ধি পেয়েছিল সেই খরচ হ্রাস পাবে। তাহলে খরচ হ্রাস পেলে হয় ক্রেডিট, তাহলে ক্রয় ফেরত হিসাব আমরা লিখব ক্রেডিট। তাহলে এখানে আমরা এটা আরো কত তারিখ? 17 তারিখ। আমরা 17 তারিখে এখানে লিখব পাওনাদার হিসাব ডেবিট, যেহেতু পাওনাদার আমার এখানে হ্রাস পেয়েছে, পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কত হাজার টাকা? 1000 টাকা, 1000 টাকা। তাহলে এখানে লিখব এক্স কে পণ্য ফেরত দেওয়া হলো, এক্স কে পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা করবেন।
আবার আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আপনাদের এটা, যে x এর কাছ থেকে পণ্য, x কে পণ্য ফেরত দেওয়া হলো, তার মানে x এর কাছ থেকে আমরা ক্রয় করেছিলাম, তখন x নামের পাওনাদার বৃদ্ধি পেয়েছিল, তখন আমরা লিখছিলাম পাওনাদার হিসাব 1 তারিখে ক্রেডিট। এখন যেহেতু তাকে দিয়ে দিচ্ছি তাহলে সে আর পাবে না, তাহলে পাওনাদার হিসাব হয়ে যাবে ডেবিট, তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবার আমরা চলে যাব পরের যেটা আছে, যন্ত্রপাতি অবচয় ধার্য করা হলো, যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো, তাহলে এগুলো এখন মুছে ফেলবো, আমরা পরেরটা যাব, তাহলে এটা মুছে ফেলি। এরপরে আমাদের 25 তারিখে বলেছে যন্ত্রপাতির অবচয় ধার্য হলো 300 টাকা। আমরা জানি যে কোনো সম্পত্তির উপরে যদি, এখানে ব্রিটিশ ফরম্যাট আর আধুনিক ফরম্যাট যেটা আছে সনাতন আর আধুনিক, সনাতন পদ্ধতিতে এখানে অবচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট করা হয়, যন্ত্রপাতির মূল্য হ্রাস পায় এই জন্য। আর আধুনিক সিস্টেমে বলে না, এটা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখব, কারণ আধুনিক ফরম্যাটে যে পরিমাণ অবচয় হয় প্রতিষ্ঠান থেকে সেই টাকাটা চলে যায় না, এই জন্য এটা রেখে দেওয়া হয়। এই জন্য আমরা এখানে লিখব অবচয় হিসাব ডেবিট, অবচয় আমাদের অবচয় হিসাব ডেবিট 300 টাকা, অবচয় সঞ্চিতি হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট 300 টাকা, অবচয় ধার্য করা হলো। এটা ছিল আমাদের 25 তারিখের জাবেদা, যন্ত্রপাতি অবচয় ধার্য করো। তাহলে অবচয় ধার্য করা হলো, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট বা পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, কারণ অবচয়ের টাকাটা সমপরিমাণ টাকাটা আমরা জমিয়ে রাখি, এই জন্য অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট করব। এরপরে দেওয়া আছে এখানে, রহিমের নিকট হতে চেকে পণ্য ক্রয় করা হলো 3000 টাকা। তাহলে রহিমের কাছ থেকে আমরা